হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস অফ জিকে জিএস মাস্টার ক্লাস সিরিজ। এবং আজকে আমরা এনশিয়েন্ট হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে ডিসকাস করব, যেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা হচ্ছে একটি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, যেখানে কপারের ইউজ করা হতো এবং কপারের সঙ্গে যে অ্যালয় মেটাল যেটা ব্রোঞ্জ, সেই ব্রোঞ্জ ধাতুরে ইউজ করা হতো। এবং এটা কিন্তু একটি লৌহ যুগের, মানে যেটা হচ্ছে একদম যেখানে লোহার ব্যবহার মানুষ করছে সেই যুগের সভ্যতা নয়। এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। এবং এই চ্যাপ্টার থেকে, এই পার্টিকুলারলি এই টপিক থেকে প্রত্যেকটা এক্সামে কোয়েশ্চেন আসতে দেখতে পাওয়া যায়। সিন্ধু সভ্যতা পড়ার আগে আমরা একটুখানি স্টোন এজও দেখবো। এবং এই সিরিজে তোমরা জানো যে প্রত্যেকটা টপিক আমরা ডিসকাস করি এবং তারপর কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করি। ক্লাসের মধ্যে ঢোকা যাক। তো প্রথমে আমরা ডিসকাস করব, তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করব। সিন্ধু সভ্যতা পড়ার আগে ইতিহাসকে আমরা কিভাবে ভাগ করছি, কিভাবে আলাদা আলাদা পিরিয়ডে ভাগ করা হচ্ছে, সেটা একটুখানি দেখে নেওয়া যাক। প্রথমে আসছে প্রাগ ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগ শুরু হচ্ছে আনুমানিক 3000 থেকে 3500 খ্রিস্টপূর্বাব্দে। যেই সময়টাকে প্রাগ ঐতিহাসিক যুগ বলা হচ্ছে, এই প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিয়ান এরা, এই সময় কিন্তু কোনো রিটেন এভিডেন্স পাওয়া যায় না, তাই এই সময়টাকে বলা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। বর্তমানে যে জিওলজিক্যাল পিরিয়ডের মধ্যে আমরা রয়েছি সেটা হচ্ছে হোলোসিন এজ। ঠিক আছে, এই হোলোসিন এজ যেটা শুরু হচ্ছে প্রায় 11,650 খ্রিস্টপূর্বাব্দে, তারও আগের পিরিয়ডটা যেটা হচ্ছে প্লিস্টোসিন এজ, সেই প্লিস্টোসিন এজে শুরু হচ্ছে এই স্টোন এজ বা প্রস্তর যুগ। এই প্রস্তর যুগকেও আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। এবং এই যে টাইম লাইনটা, এই টাইম লাইনের ওপর বেস করে আমরা যুগগুলোকে ভাগ করছি। আনুমানিক 3000 থেকে 3500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। এই যুগে মানুষের লেখার পদ্ধতি বা কোনো লিপি আবিষ্কৃত হয়নি, কোনো রিটেন এভিডেন্স প্রাগ ঐতিহাসিক যুগে পাওয়া যায় না। কোনো রকম নথি না থাকায় মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা করা খুব কঠিন ছিল। এবং প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে কিছু পাথরের হাতিয়ার, গুহাচিত্র, ধ্বংসাবশেষ ইত্যাদি পাওয়া গেছে, যেগুলো থেকে আমরা কার্বন ডেটিং পদ্ধতিতে তার সময়কাল নির্ধারণ করতে পেরেছি এবং সেই সম্পর্কে কিছু অল্প বিস্তর ধারণা আমরা করতে পেরেছি। জেমস মিল নামে একজন হিস্টোরিয়ান, যেটা ইন্ডিয়ান হিস্টোরিকে তিনটে ভাগে ভাগ করেছিল। এটা কিন্তু আমরা অল ওভার ওয়ার্ল্ডের হিস্ট্রিকে কিন্তু ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রি হিস্টোরিয়ান এরা, মানে প্রাগ ঐতিহাসিক যুগ, তারপরে হচ্ছে হিস্টোরিয়ান এরা, মানে যেখান থেকে আমরা রিটেন এভিডেন্স পাচ্ছি। এই প্রি হিস্টোরিয়ান এরা কিন্তু প্লিস্টোসিন এজ, মানে আইস এজ, যখন পৃথিবীতে সমগ্র জায়গাতে বরফ জমেছিল, তুষার যুগ যেটাকে বলা হয়, সেখান থেকেই কিন্তু স্টোন এজের শুরু হচ্ছে। প্রাগ ঐতিহাসিক যুগকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রস্তর যুগ, একটা হচ্ছে ব্রোঞ্জ যুগ এবং একটা হচ্ছে লৌহ যুগ। প্রস্তর যুগকে আবার আরো তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পুরা প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, তারপর হচ্ছে মেসোলিথিক এজ, তারপর হচ্ছে নিওলিথিক এজ। এছাড়া রয়েছে তাম্র প্রস্তর যুগ বা চালকোলিথিক এজ। এই লিথিক কথার অর্থ হচ্ছে স্টোন। এবং প্যালিও মানে হচ্ছে পুরনো, একদম প্রাচীন প্রস্তর যুগ, মিসো মানে হচ্ছে মধ্য, এবং নিও মানে হচ্ছে নব্য। তাহলে লিথিক কথাটা আসছে স্টোন থেকে, এবং প্যালিও, মেসো এবং নিও তিনটে ভাগে আমরা ভাগ করতে পারছি। চ্যালকো কথাটা আসছে তামার জন্য, তো চ্যালকোলিথিক মানে হচ্ছে তাম্র প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, এটি একটি অনেক লং পিরিয়ড ছিল, প্রায় 25 থেকে 30 লক্ষ বছর আগে এটা শুরু হয়েছিল। এবং এই যুগে পাথরের ব্যবহার প্রথম শুরু হয়। আদিম মানুষ মূলত এই সময় যাযাবর ছিল। এবং এই যুগকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ বা লোয়ার প্যালিওলিথিক এজ, এবং মধ্য পুরাপ্রস্তর যুগ, মিডল প্যালিওলিথিক এজ, এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ বা আপার প্যালিওলিথিক এজ। এই যুগের শেষের দিকে মানুষ আগুনের ব্যবহার শেখে। ঠিক আছে, এখানে কিন্তু খেয়াল রাখবে যে মডার্ন ম্যান বা আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্স প্রথম আসছে কিন্তু আপার প্যালিওলিথিক এজে, মানে মেসোলিথিক এজের আগে আপার প্যালিওলিথিক এজের মধ্যে কিন্তু মডার্ন ম্যানের বা হোমোসেপিয়েন্সের আবির্ভাব হচ্ছে। এবং প্রথম মডার্ন ম্যান কোথায় অরিজিনেট হয়েছিল? আফ্রিকাতে। ঠিক আছে, আফ্রিকাতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব হয়। এবার এই যে নিম্ন পুরাপ্রস্তর যুগ বা লোয়ার প্যালিওলিথিক এজ, এই টাইমে মানুষজন যে সমস্ত স্টোন ইউজ করতো সেগুলো সাধারণত কোয়ার্টজাইট রক দিয়ে তৈরি হতো। ঠিক আছে, কোয়ার্টজাইট
কোয়ার্টজাইট রক ইউজ করতো এই টাইমে। এবং এই যে মধ্যপুরা প্রস্তর যুগ বা মিডল প্যালিওলিথিক এজ, এই মিডল প্যালিওলিথিক এজের যদি ক্যারেক্টারিস্টিক, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক দেখি, তাহলে এই সময় থেকে শুরু হয় ফ্লেক টেকনোলজি। মানে এখানে যে সমস্ত মানুষজন ছিল তারা পাথরের সাথে পাথরকে ভেঙে পাথরগুলোকে একটু এরকম যে নকিলা দেখতে পাচ্ছ এরকম ছুচলো মানে ফ্লেক টাইপের বানাতে সক্ষম হয়, ঠিক আছে, ফ্লেক বা ব্লেডস টাইপের বানাতে সক্ষম হয়। এই ফ্লেক কালচারটা আসে হচ্ছে মধ্য পুরাপ্রস্তর যুগে, ঠিক আছে, এবং উচ্চ পুরাপ্রস্তর যুগে আমরা কিন্তু মডার্ন ম্যান পেয়ে যাচ্ছি। এবং এই পুরাপ্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজে মানুষ কিরকম ছিল, মানুষ ছিল হান্টার মানে শিকারী ছিল এবং ফুড গ্যাদার করে রাখতো। এখনো কিন্তু এগ্রিকালচার শুরু হয়নি, এখনো মানুষজন চাষবাস করতে শুরু করেনি। এই সময় তারা শিকার করত এবং খাবার সংগ্রহ করে রাখতো। ভারতবর্ষে এই প্রাচীন প্রস্তর যুগের যদি আমরা সাইট দেখি তাহলে ভীমবেটকা হচ্ছে একটা প্রাচীন প্রস্তর যুগের সাইট, বেলন ভ্যালি, তারপর মির্জাপুর, কাশ্মীরে কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায়, সোহান ভ্যালি, এগুলো সবই হচ্ছে প্যালিওলিথিক এজের এক একটা সাইট, ঠিক আছে। এবং আপার প্যালিওলিথিকও আমরা দেখতে পাবো এই মহারাষ্ট্র, তারপর সেন্ট্রাল এমপি, কর্ণাটকা, এই জায়গাগুলোতে। এই সময় আদিম মানুষের বিভিন্ন প্রজাতি বিবর্তিত হয়েছিল, মানে হোমো হ্যাবিলিস থেকে হোমো ইরেক্টার্স, হোমো নিয়ান্ডারথাল, হোমো সেপিয়েন্স, এটি আধুনিক মানুষের প্রজাতি, যেটা আমি বললাম যে যখন আপার প্যালিওলিথিক বা উচ্চ পুরাপ্রস্তর যুগ, সেখানে কিন্তু আপার প্যালিওলিথিক এজে হচ্ছে মডার্ন হোমো সেপিয়েন্স মানুষের আবির্ভাব হয় আপার প্যালিওলিথিক এজে। এবার এই হোমো হ্যাবিলিস যারা, এরা প্রথম হাতিয়ার ব্যবহারকারী মানুষ হিসেবে ধরা হয়। এর আগেই হোমো হ্যাবিলিসের আগে আছে অস্ট্রালোপিথেকাস। এই অস্ট্রালোপিথেকাস এরা হচ্ছে এপ থেকে মানুষ হচ্ছে সবে, এবং আনুমানিক 40 থেকে 30 লক্ষ বছর আগে এরা এই অস্ট্রালোপিথেকাস ছিল। এরা কোনো রকমে দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারতো। এদের চোয়াল কি অনেক শক্ত ছিল, সুগঠিত ছিল, শক্ত বাদাম এবং শুকনো ফল এরা চিবিয়ে খেত। এবং হোমো ইরেক্টাস যখন হচ্ছে তারা একদম দলবদ্ধভাবে বসবাস করত এবং এরা সোজা হয়ে দাঁড়াতে পারতো, এবং আগুনের ব্যবহার এরা প্রথম শিখেছিল এবং আফ্রিকা থেকে ছড়িয়ে পড়ে। হোমো নিয়ান্ডারথালস এরা ইউরোপ এবং এশিয়ার ঠান্ডা পরিবেশে এদের বাসস্থান ছিল। এবং হোমো সেপিয়েন্স যেটা আধুনিক মানুষ, এটা আনুমানিক 2 লক্ষ থেকে 30,000 বছর আগে হয়েছিল। নানা কাজে এরা আগুন ব্যবহার করত এবং ফ্লেক টেকনোলজির মাধ্যমে এরকম তীক্ষ্ণ যন্ত্র বা হাতিয়ার বানাতে পারতো। এরপর আসছে মধ্যপ্রস্তর যুগ বা মিসোলিথিক এজ। এই মিসোলিথিক এজে মানুষ যাযাবর হলেও ধীরে ধীরে এরা পশুপালন এবং কৃষিকার্য করতে সক্ষম হয়। এবং এই মিসোলিথিক এজকে বলা হয় মাইক্রোলিথ। মানে প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে মেগালিথ, মানে এখানে তারা বড় বড় পাথরের খণ্ড ব্যবহার করত। এবং শেষের দিকে মানে যখন আমরা মিডল প্যালিওলিথিক এজ বা আপার প্যালিওলিথিক এজ দেখছি, তখন ফ্লেক টেকনোলজি ইউজ করতে পারছে। এবং মেসোলিথিক এজে এসে কিন্তু এই ফ্লেক টেকনোলজি আরো বেশি উন্নত হচ্ছে, এবং এখানে তারা পাথরগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট পাথর খণ্ড, সেটা তাদের নানান কাজে তারা ব্যবহার করতে পারছে। এবং তার জন্য এই সময়কালটাকে বলা হয় দ্য এজ অফ মাইক্রোলিথ, ঠিক আছে। মাইক্রো মানে ছোট, তাই এটাকে বলা হয় মাইক্রোলিথিক এজ। এখানকার যে হাতিয়ারগুলো সেটা আরো বেশি স্ট্রাকচারালি জিওমেট্রিক্যাল, অনেক প্যাটার্নের স্ট্রাকচার আমরা এই টাইমটাতে দেখতে পাই। এবং এই মেসোলিথিক এজ হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড বিটুইন প্যালিওলিথিক এবং নিওলিথিক। মেসোলিথিক যে টাইম পিরিয়ডটা, সেই সময় মানুষজন এই টাইমেও শিকারী ছিল এবং কিছু কিছু পশুপালন এই টাইমে শুরু হয়। এবং যেহেতু আস্তে আস্তে ক্লাইমেটটা আইস এজ থেকে তার পরবর্তীতে আস্তে আস্তে ওয়ার্মার হচ্ছিল, তাই জন্য এই টাইমে কিন্তু ফ্লোরা এবং ফোনা ইনক্রিজ করে। মানে ফ্লোরা মানে হচ্ছে যেগুলো উদ্ভিদ, নানান রকমের উদ্ভিদের প্রজাতি দেখতে পাওয়া যায়, এবং নানান ধরনের প্রাণীর প্রজাতিও এই সময় কিন্তু বেড়ে ওঠে। যদি আমরা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন দেখি, মানে কোথায় কোথায় আমরা মেসোলিথিক সাইট দেখতে পাই ভারতবর্ষে, যেমন হচ্ছে ইউপিতে সারাইনাহার রায় হচ্ছে একটা জায়গা যেখানে মেসোলিথিক একটা সাইট দেখতে পাওয়া যায়। মধ্যপ্রদেশের আদমগড় হচ্ছে একটি মেসোলিথিক এরিয়া। মধ্যপ্রদেশে আদমগড়
আচ্ছা, আর কি বললাম, ভীমবেটকা। ভীমবেটকাতে অ্যাকচুয়ালি সব মানে প্রস্তর যুগের প্রত্যেকটা টাইম পিরিয়ডেরই আমরা কিন্তু নিদর্শন দেখতে পাওয়া যায়। তুতিকোরিন, তুতিকোরিন কোথায় আছে? যেখানে পার্ল চাষ হয়, মুক্ত চাষ হয়। তুতিকোরিন হচ্ছে তামিলনাড়ুতে। এগুলো সবই কিন্তু মধ্যপ্রস্তর যুগের সাইট। তারপর হচ্ছে গুজরাটের একটি ফেমাস সাইট আছে যেটা হচ্ছে লংরাজ। এটাও কিন্তু মধ্যপ্রস্তর যুগের একটা সাইট। খেয়াল রাখবে এখানে মানুষ গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানাতে শুরু করে। গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানাতে শুরু করে। বসতি বানাতে শুরু করে। এই যুগে গুহা চিত্রের পাশাপাশি পাথরে খোদাই করা শিল্পেরও সন্ধান পাওয়া গেছে। মানুষের প্রথম গুহা চিত্রটি ইন্দোনেশিয়ার সুলেসি দ্বীপের একটি গুহায় রয়েছে। ভারতে এই গুহাচিত্র মধ্যপ্রদেশের ভীমবেটকায় অবস্থিত, যেটা আনুমানিক 9000 থেকে 4000 খ্রিস্ট পর্যন্ত বিস্তৃত ছিল। এবং ভারতের অন্যতম বৃহত্তম মেসোলিথিক সাইট হচ্ছে রাজস্থানের বাগোর। তাহলে রাজস্থানের বাগোরও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেসোলিথিক সাইট। এরপর আসছে নিওলিথিক পিরিয়ড। এই নিওলিথিক পিরিয়ডে হচ্ছে মানুষ ফুড প্রডিউসার হয়ে যায়, কৃষি কাজ শুরু হয় নিওলিথিক পিরিয়ডে, ঠিক আছে, কৃষি কাজ শুরু হয়। এটি প্রস্তর যুগের শেষ এবং উন্নত যুগ। এই সময় মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি শুরু করে। এবার দেখো মানুষ যাযাবর কেন ছিল? একটা পার্টিকুলার জায়গায় বসবাস করছে, সেখানে শিকার করছে, সেখানটায় শিকার শেষ হয়ে গেলে, খাবার শেষ হয়ে গেলে আবার সে অন্য জায়গায় চলে যাচ্ছে, আবার সেখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু যখন মানুষ খাবার উৎপন্ন করতে শিখে গেল, মানুষ যখন এগ্রিকালচার শিখে গেল, কৃষিকাজ শিখে গেল, পশুপালন শিখে গেল, তখন তাকে আর খাবারের জন্য বারবার জায়গা পরিবর্তন করতে হবে না। তাহলে তখন থেকে সে একটা স্থায়ী জায়গায় বসবাস শুরু করতে পারবে। তাই পাশাপাশি এই সময়ে এগ্রিকালচারের পাশাপাশি পশুপালনও দেখতে পাওয়া যায়। ছাগল, ভেড়া, গরুদের নিয়ে পশুপালন শুরু হয় এবং এই সময় তারা উন্নত হাতিয়ার ব্যবহার করে। যখনই খাবারের চাহিদার চিন্তাটা মাথা থেকে দূর হয়ে যাবে, আমরা এখনো বর্তমানে আমরা যাই করি না কেন, যে কাজের সঙ্গে যুক্ত থাকি না কেন, বলা হয় না যে মানে খাবার, থাকার জায়গা আর হচ্ছে মানে পোশাক পরিচ্ছদ, এই তিনটের যদি আমাদের ভাবনা কমে আসে তবেই আমরা অন্য কিছুর দিকে ভাবতে পারি। একটা মানুষ যে যার দিনের রোজগারের মেন উদ্দেশ্যই হয় হচ্ছে সে খাবার, আগে হচ্ছে খাবার, তারপরে মানে পোশাক, তারপর থাকার জায়গা, এই তিনটে একদম এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আজকের দিনে, তখনকার দিনেও সেম ছিল। তাহলে খাবারের চিন্তা যখন মাথা থেকে দূর হয়ে গেল, তারা যখন কৃষিকার্য করতে সক্ষম হয়ে গেল, তাদের একটা লং টার্ম সলিউশন তারা পেয়ে গেল, তখন তারা অন্য কিছুতে ইনভেস্ট করতে পারছে তাদের টাইমটা, তাদের মাথাটা। তখন পাশাপাশি অনেক উন্নত ধরনের হাতিয়ার তৈরি করছে মানুষ, এক মানে অন্যান্য ধাতুর আবিষ্কার করছে, নানান রকমের ধাতুর ব্যবহার শিখছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রেড হচ্ছে, নগর প্রতিস্থাপন হচ্ছে, বিভিন্ন রকমের পোশাকের পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, গয়নার পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, মৃৎশিল্পে পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত কিছুর যে এক্সপোজার তখন মানুষ পাচ্ছে এবং নানান জায়গাতে তাদের সময়টা, লিটারেচার তৈরি হচ্ছে, এরপরে সময়টা তাদের ব্যয়িত করছে, ঠিক আছে। তো নব্যপ্রস্তর যুগ এবং তারপরেই আসছে তাম্রপ্রস্তর যুগ। যখন তামা আবিষ্কার হলো, তখন এই নব্যপ্রস্তর যুগ এবং ব্রোঞ্জ যুগের যে মাঝখানের সময়, সেটাকে বলা হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ড বা তাম্রপ্রস্তর যুগ। এই সময় তামা আবিষ্কৃত হলো এবং তামা এবং লোহা এই দুটোই কিন্তু মানুষের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বস্তু হয়ে দাঁড়ায়। এবং এই ভারতবর্ষে এই সময় ছিল 2000 থেকে 700 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই সময় মানুষ প্রথম ধাতু হিসেবে তামার ব্যবহার শুরু করে। এই নিওলিথিক এজ বা নিওলিথিক যে টাইম পিরিয়ডটা, নব্যপ্রস্তর যুগ এবং চ্যালকোলিথিক টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডের কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা টাইম পিরিয়ডটা আলাদা আলাদা দেখতে পাবো, ঠিক আছে। মানে একই সঙ্গে যে সব জায়গাতে নব্যপ্রস্তর যুগ চলছে বা একই সঙ্গে যে সব জায়গাতে চ্যালকোলিথিক পিরিয়ড চলছে, এরকমটা কিন্তু নয়। মানে ধরো কোনো জায়গায় আগে লোহা আবিষ্কার হয়ে গেছে, তাহলে সেখানে আয়রন এজ চলে আসবে। কোনো জায়গাতে লোহা আবিষ্কার হতে দেরি হয়েছে, তাহলে সেই জায়গার, কারণ তখন তো একটা কানেক্টিভিটি ছিল না যে পৃথিবীর এক কোণে লোহা আবিষ্কার হলো তো সবাই একসাথে লোহা ব্যবহার করতে শুরু করে দিল, এরকমটা ছিল না।
নিওলিথিক এজের মধ্যে মনে রাখবে, মানে এই যে নব্যপ্রস্তর যুগের সাইট, তার মধ্যে মনে রাখবে মেহেরগড় যে সভ্যতা, এই মেহেরগড় কিন্তু একটি নব্যপ্রস্তর যুগের সভ্যতা ছিল। মেহেরগড় একটি নব্যপ্রস্তর যুগের সভ্যতা ছিল এবং এটা কিন্তু হরপ্পা সভ্যতার আগেকার সভ্যতা। এবং এটা কিন্তু হরপ্পা সভ্যতার আগেকার সভ্যতা, প্রস্তর যুগের সভ্যতা। এবং এখানে সবথেকে আর্লিয়েস্ট এভিডেন্স পাওয়া যায় এগ্রিকালচারের সবথেকে পুরনো, মানে সবথেকে প্রাচীন এভিডেন্স পাওয়া যায় এগ্রিকালচারের। এছাড়া কাশ্মীর, বুরজাহোম, গুরফগল, তারপর হচ্ছে বেলান ভ্যালি এবং দেওজালি হেডিং নামটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার কোয়েশ্চেন আসতে দেখেছি। দেওজালি হেডিং, এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী উপত্যকায় অবস্থিত এবং এখান থেকে জেডাইট স্টোন আসতো, ঠিক আছে, জেডাইট স্টোন আসতো। এটা হচ্ছে আসামে অবস্থিত, ব্রহ্মপুত্র নদীর তীরে। আচ্ছা, এখানে আরেকটা নোট রাখবে, যেটা হচ্ছে প্রথম হিউম্যান প্রোটোসিটি, সব থেকে প্রাচীন হিউম্যান প্রোটোসিটি হচ্ছে টার্কিতে অবস্থিত, যেটার নাম হচ্ছে কাটল হুয়ুগ, CATALHUYUK, কাটল হুয়ুগ, যেটা টার্কিতে অবস্থিত, এখন টার্কির নাম তুর্কিয়ে হয়ে গেছে। এবং এটা হচ্ছে প্রথম হিউম্যান প্রোটোসিটি। আচ্ছা, এটা তো গেল নব্যপ্রস্তর যুগ। এবার চ্যালকোলিথিক যে টাইম পিরিয়ডটা, তাম্রপ্রস্তর যুগ, সেখানে কিন্তু 4টে কালচারের নাম মনে রাখবে। একটা হচ্ছে জড়োয়া কালচার, যেটা হচ্ছে মহারাষ্ট্র ছিল। আহার অ্যান্ড বানাস কালচার, যেটা রাজস্থানে ছিল। এবং কায়াথা মালওয়া রিজিয়ন, যেটা অ্যান্ড ইরান কালচার। এই ইরান লিপির নাম তোমরা হয়তো হিস্ট্রিতে পড়ে থাকবে, যেখানে সতীদাহ প্রথার আর্লি এভিডেন্স পাওয়া যায় ইরান লিপিতে। ইরান কালচার, যেটা হচ্ছে রাজস্থান, গুজরাট এবং মধ্যপ্রদেশ জুড়ে ছিল। এবং হরপ্পান সিভিলাইজেশন, যেটা আমরা আজকের ইয়েতে পড়ব। এবং এই সময় এই তাম্রপ্রস্তর যুগের যে মৃৎশিল্প ছিল, মানে মৃৎপাত্রগুলো ছিল, সেই মৃৎপাত্রগুলো কিন্তু কালো এবং লাল রঙের ইউজ করা হতো, ঠিক আছে, যেটাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। এবং অক্রে কালারের মৃৎপাত্র ইউজ করা হতো, অক্রে। নেক্সট হচ্ছে ব্রোঞ্জ যুগ। এই তাম্র যুগের পরবর্তী সময়ে মানুষ তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করে এবং বিভিন্ন অস্ত্র এবং অলংকারে ব্যবহার করা হয়। এই যুগে নদীর তীরে নগর সভ্যতা গড়ে ওঠে, যার মধ্যে মেসোপটেমিয়া, মিশরীয়, চীনা এবং সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য। পিডিএফ এর কথা তো তোমাদের ক্লাসের শুরুতে আমি বলিনি, যেহেতু একটু ক্লাসটা এগিয়ে নিয়ে গিয়ে বললে বেটার হয়। তো এই সিরিজের যারা ডিজিটাল নোটস চাইছো, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করো। এই সিরিজের ডিজিটাল নোটটা পেড আছে, একদম পুরো ফ্রিতে তোমরা পাবে না। ফ্রি নোটস তো যেগুলো পাওয়া যায় সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। এই গোটা সিরিজের ডিজিটাল নোট অ্যাভেল করতে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। খুব মিনিমাল প্রাইস, মাত্র 99 রুপিসে তোমরা প্রায় 40 থেকে 50টা যে কটা আমাদের ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের ডিজিটাল ক্লাস নোটস তোমরা পেয়ে যাবে। এবং একদম সুন্দর A4 সাইজের পেজে যেরকম ক্লাস নোট হওয়া উচিত তোমরা দেখতে পাচ্ছ, এখানে নোটসের ডেমো দেওয়া রয়েছে, বা আমাদের টেলিগ্রাম সেকশনে গিয়েও তোমরা ডেমো নোটস দেখতে পেয়ে যাবে। তো সেই নোটটা অ্যাভেল করতে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও যারা নোট নিতে চাইছো। আর ফ্রি পিডিএফ তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়েই যাবে। আচ্ছা,
এইবার আসছি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ভারতীয় উপমহাদেশে ব্রোঞ্জ যুগের সূচনা হয়েছিল প্রায় 3300 খ্রিস্টপূর্বাব্দে এবং এই যুগের প্রধান নিদর্শন ছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এই সভ্যতা মানুষ তামা এবং ব্রোঞ্জ ব্যবহার করত, লোহার ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার মানুষজন। সিন্ধু নদীর তীরেই এই সভ্যতা গড়ে উঠেছিল, তার জন্য এটাকে সিন্ধু সভ্যতা বলা হয়। এবং হরপ্পা হচ্ছে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম সাইট, তার জন্য এই সভ্যতাটাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। এই সভ্যতা উন্নত নগর পরিকল্পনা এবং নিষ্কাশন ব্যবস্থার জন্য তারা বিখ্যাত ছিল, মানে একদম প্ল্যান টাউন এবং প্রত্যেকটা টাউনের মধ্যে প্রপার নিকাশি ব্যবস্থা ছিল। এবং হরপ্পা এবং মহেঞ্জোদারো এই সভ্যতার প্রধান শহর ছিল। এছাড়া চানহুদারো, কালীবঙ্গান, লোথল, ধোলাভিরা, রোপার, সুটকোটরা, দাইমাবাদ, বানওয়ালি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হরপ্পার সাইট ছিল। হরপ্পা সভ্যতার সময়কাল নিয়ে বেশ কয়েকটা মতামত আছে, তার মধ্যে সবথেকে অ্যাকসেপ্টেবল যে মতামতটা, যেটা কার্বন 14 রেডিও ডেটিং পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে, যেটা করেছিলেন ডিপি আগরওয়াল। এই কার্বন ডেটিং পদ্ধতি অনুযায়ী হরপ্পা সভ্যতার সময়কাল হচ্ছে 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ টাইম পিরিয়ড। এবং এছাড়া এনসিইআরটিতে যদি দেখো তাহলে এনসিইআরটিতে যেটা মেনশন আছে আমি সেটাও বলে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে 2700 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে হরপ্পার সময়কাল লেখা রয়েছে। তো এনসিইআরটিটা অবশ্যই মনে রাখবে, যেটা এনসিইআরটিতে মেনশন আছে এটা যদি থাকে অপশনে তাহলে এটাকেই উত্তর করতে হবে। সিন্ধু সভ্যতার লিপির লিখন পদ্ধতি ছিল চিত্রলিপি এবং লোগো সিলেবেলীয় প্রকৃতির, মানে এখানে পিকচার ইউজ করা হতো লিপিতে। এবং সিন্ধু সভ্যতার লিপি কিন্তু এখনো পড়ে ওঠা হয়নি, মানে এখনো সেটাকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সিন্ধু সভ্যতার লিপি। এবং এই লিপিগুলো প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, তারপরে পরের লাইনটা আবার বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো, আবার ডান দিক থেকে, মানে এরকম লেখা হতো, ঠিক আছে? এরকম ভাবে লিপিগুলোকে লিপিবদ্ধ করা হতো। সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান হচ্ছে মান্ডা, এই যে এখানটাতে মান্ডা অবস্থিত, যেটা ভারতের জম্মু কাশ্মীরের চেনাব নদীর তীরে অবস্থিত। পূর্বতম স্থান হচ্ছে আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশের মিরাটের কাছে অবস্থিত। একদম পশ্চিমতম স্থান হচ্ছে সুতকাজেন্ডার এবং একদম দক্ষিণতম স্থান হচ্ছে দাইমাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে? প্রভারা নদীর তীরে, এবং এটা হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তানের দান্স নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতার খনন কার্যের ফলে প্রধানত কিছু বড় নগর বা শহর এবং উন্নত বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার মধ্যে হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, রাখিকারি, কালীবঙ্গান, লোথান এগুলো উল্লেখযোগ্য। আর্লি হরপ্পান ফেজ, যার মধ্যে প্রায় 3300 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং তারপরে ম্যাচিওর হরপ্পান ফেজ 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং লেট হরপ্পান ফেজ হচ্ছে 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং খেয়াল রাখবে এই হরপ্পা সভ্যতায় কিন্তু অনেক ধরনের মানুষ ছিল, মানে অনেক জায়গাকার মানুষ ছিল, যেমন হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড, মেডিটেরিয়ান, অ্যালপাইন এবং মঙ্গোলয়েড, 4 জায়গাকার মানুষ ছিল, ঠিক আছে? এই হরপ্পা সভ্যতার মধ্যে মানে 4টে আলাদা আলাদা পার্টের মানুষজনরা মিলে কিন্তু এই হরপ্পা সভ্যতা তৈরি করেছিল, গোটা হরপ্পা সভ্যতা। কি কি বললাম? প্রোটো অস্ট্রালয়েড, মেডিটেরিয়ান, অ্যালপাইন এবং মঙ্গোলয়েড, 4 জায়গাকার মানুষজন হরপ্পা সভ্যতাতে ইনক্লুডেড ছিল। লিখেই দিচ্ছি এটা, প্রোটো অস্ট্রালয়েড, নাম্বার 2 হচ্ছে মেডিটেরিয়ান, মানে ভূমধ্য সাগরের আশেপাশের অঞ্চল থেকে যারা এসেছিলেন। অ্যালপাইন অ্যান্ড মঙ্গোলয়েড। হরপ্পা সভ্যতা কিন্তু গোটা সাউথ এশিয়ার প্রথম আরবান সিভিলাইজেশন ছিল, এটা কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, ঠিক আছে? এটা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। হরপ্পা সভ্যতার বাণিজ্য, মেসোপটেমিয়া, পারস্য উপমহাসাগর, মধ্য এশিয়ার সঙ্গে সামুদ্রিক স্থলপথে উন্নত বাণিজ্য এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যেত। এবং বাণিজ্যের ক্ষেত্রে এখানে শিলমোহর বা বাটখারা ব্যবহার করা হতো। গরুর গাড়ি বা জাহাজে করে বিভিন্ন বস্ত্র, মূল্যবান ধাতু এবং পণ্য সামগ্রীর লেনদেন করা হতো।
এরা মেসোপটেমিয়ার লোকজনদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত, আন্তর্জাতিক দেশগুলো সেই দেশগুলোর সঙ্গেও ব্যবসা বাণিজ্য করত। এবং যদি ব্যবসা বাণিজ্যের কথাই বলি তাহলে যেটা একদমই মানে ইম্পর্টেন্টলি বলতেই হবে সেটা হচ্ছে এই হরপ্পা সভ্যতার মানুষজন কিন্তু সব থেকে ভালো সেই সময়ে কটন প্রডিউস করতো, ঠিক আছে, কটন মানে কার্পাস প্রডিউস করতে, এবং এই কার্পাস প্রডিউস করতো বলি গ্রিকরা এদেরকে বলতো সিন্দন, মানে এই যে কটনটা এই কার্পাস প্রডিউস করতো এবং এই কার্পাসকে গ্রিকরা বলতো সিন্দন, এই মানে কটনটাকে বা কার্পাসটাকে গ্রিসরা বলতো সিন্দন, এবং এই অঞ্চল যেখান থেকে কার্পাসটা আসছে সেটাকে বলতো সিন্ধ, কার্পাসকে বলতো সিন্দন, এবং মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে জায়গাটা সেটাকে বলতো সিন্ধ, সেখান থেকে কিন্তু সিন্ধ প্রদেশ নাম এসছে, ঠিক আছে, খেয়াল রাখবে। এবং মেসোপটেমিয়ার লোকজনরা এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নাম দিয়েছিল মেলুহা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নাম দিয়েছিল মেলুহা। এবং এই সময় বিভিন্ন পোর্ট সিটি ছিল, যেমন লোথাল, সুটকাজেন্ডার, এগুলো হচ্ছে পোর্ট সিটি ছিল। এই পোর্ট সিটি দিয়ে তারা ট্রেড করত, গোল্ড ট্রেড করত, সোনার ট্রেড করত আফগানিস্তানের সঙ্গে, আফগানিস্তান থেকে সোনার ট্রেড হতো। কপার মাইন ছিল ক্ষেত্রিতে, যে এখনো যেখানে কপার মাইন দেখতে পাই তখনও নিশ্চয়ই ছিল। মাইন্স তো আর মানে কয়েক বছরে তৈরি হয় না বা কয়েক হাজার বছরেও তৈরি হয় না। সিয়াটাইট, সিয়াটাইট হচ্ছে একটা ধাতু, প্রচুর সিল পাওয়া যাবে এই হরপ্পা সভ্যতায় সিয়াটাইডের তৈরি। এই সিয়াটাইড নিয়ে আসা হতো ইরান থেকে, ঠিক আছে, ইরান থেকে সিয়াটাইডের ট্রেড হতো ইরানের সঙ্গে। ল্যাপিস লাজুলি খুব ইম্পর্টেন্ট এই স্টোনটা, এই ল্যাপিস লাজুলি স্টোনটা নিয়ে আসা হতো আফগানিস্তান থেকে। এবং জেড নিয়ে আসা হতো পামির থেকে, জেডও একটা স্টোন, সেটা নিয়ে আসা হতো পামির থেকে। টিন নিয়ে আসা হতো, টিন, তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করছে, সেটা আফগানিস্তান এবং ইরান থেকে। টর্কোয়েজ নিয়ে আসা হতো খুরাসান থেকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। এবং এই হরপ্পা সভ্যতায় যে বাটখারা ব্যবহার হতো সেটা কিন্তু 16র মাল্টিপেলে ছিল, ঠিক আছে, যেমন 16, 32, 48 এরকম 16র গুণিতকে কিন্তু বাটখারা ব্যবহার করা হতো। এছাড়া বিনিয়োগ প্রথার মাধ্যমেও বাণিজ্য চলতো, বিভিন্ন আন্তর্জাতিক, যেমন ইরান থেকে মূল্যবান পাথর, দক্ষিণ ভারত থেকে সোনা ইত্যাদি। এবং মেসোপটেমিয়ার নথি থেকে বোঝা যায় মেলুহাতে রোপার বিনিময়ে কাঠ, হাতির দাঁত, ল্যাপিস লাজুলি সহ পণ্য আদান প্রদান হতো। এই মেলুহা কি? এই মেলুহাই হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের জায়গাটাকে মেলুহা বলা হতো। ল্যাপিস লাজুলি গ্রিন কালারের, রূপো এটা, কাঠ, হাতির দাঁত, এগুলো কিন্তু বিনিময় করা হতো। ধর্মীয় কৌশল বা রিলিজিয়াস ভিউজ যদি দেখি হরপ্পা সভ্যতার, তাহলে এখানে হরপ্পা সভ্যতার ধর্মীয় কৌশল ছিল মূলত প্রকৃতি কেন্দ্রিক, মানে এখানে তারা লাইক যে সমস্ত দেবদেবীর পুজো করত সেগুলো খুব একটা প্রমিনেন্ট এরকম নয় যে পুরোহিত ছিল বা পুরোহিতের খুব একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, এরকম কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি। মানে মোরাললেস তারা ধর্মীয় আচার অনুষ্ঠান করতো, ঠিক আছে, কিন্তু সেটা যে গোটা সভ্যতার উপর খুব বেশি ইম্পর্টেন্স রাখতো সেরকম কিন্তু আমরা কোনো জায়গায় পাইনি। হরপ্পা সভ্যতার যে শিলমোহর এবং পোড়ামাটির মূর্তি পাওয়া গেছে সেখানে প্রচুর পরিমাণে নারী মূর্তি পাওয়া গেছে, যে এখানে মাতৃ পূজা করা হতো বলেই মনে করা হয়। এছাড়া এই সভ্যতা একটি শিলমোহর 3 মুখ বিশিষ্ট এক যোগী পুরুষকে পশুপতি বা আদি শিব হিসেবেও গণ্য করা হয়। তার চারপাশে হাতি, বাঘ, গন্ডার এবং ষাঁড়ের চিত্র খোদাই করা ছিল, এবং এখানে মৃতদেহের সঙ্গে কখনো কখনো নিত্য ব্যবহারযোগ্য জিনিসপত্র কবর দেওয়া হতো। হরপ্পা সভ্যতার প্রধান যে মেল গড ছিল, মানে পুরুষ দেবতা, সেটা হচ্ছে পশুপতি, অ্যাকর্ডিং টু স্যার জন মার্শাল। জন মার্শাল মনে করতেন, তার মতামত অনুযায়ী, যে এখানে যে প্রধান মেল দেবতা ছিল সেটা হচ্ছে পশুপতির মূর্তি। ওকে, এবার আসি প্রথম সাইট, যেটা হচ্ছে হরপ্পা। হরপ্পা সভ্যতার প্রথম খনন কার্য চালানো হয়েছিল এবং এটি হচ্ছে প্রথম আবিষ্কৃত সাইট। 1921 সালে দয়রাম সাহানি পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে এই সভ্যতা আবিষ্কার করেছিলেন। এবং হরপ্পা সভ্যতার বা হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য, ঠিক আছে, পশুপতির খাদ্য।
এখানে কি কি পাওয়া গেছিল, এখানে সিয়াটাইট দিয়ে তৈরি সিলমোহর পাওয়া গেছিল, পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছিল যেখানে ষাঁড় বাঘ এবং এগুলো খোদাই করা ছিল, বিশাল শস্য ভাণ্ডার পাওয়া গেছিল, চাকাযুক্ত মাটির পাত্র, লিপিযুক্ত পোড়ামাটির ফলকও কিন্তু এখান থেকে পাওয়া গেছিল। এবং লাল পাথরের তৈরি একটা পুরুষের ধর বা টর্সো পাওয়া গেছিল, স্টোন সিম্বল অফ ইয়োনি মানে যোনির পাথরে খোদাই করা সিম্বল পাওয়া গেছিল, এবং একটা সিল পাওয়া গেছিল যেখানে মাদার গডেসকে দেখানো হচ্ছে যে তার জরায়ু থেকে বা ওম থেকে একটা প্লান্ট গ্রো করছে, ঠিক আছে, সেটাও কিন্তু এখান থেকে পাওয়া গেছিল। এবং কপার মিরর পাওয়া গেছিল, টয় চ্যারিয়েট বা খেলনা চাকাযুক্ত মাটির পাত্র পাওয়া গেছিল, এবং এখানে কফিন বুরিয়ালও পাওয়া গেছিল, কফিনের মধ্যে কবর দেওয়া হয়েছে, সেটাও কিন্তু হরপ্পাতে পাওয়া গেছিল। এই সভ্যতার মানুষ সোনার উপর তামার ব্যবহার জানলেও লোহার ব্যবহার তো জানতো না, এবং এই শহরে 2টি সারিতে 6টি শস্যগার বা 6টা গ্র্যানারি পাওয়া গেছিল। হরপ্পা সভ্যতার মৃতদেহ সাধারণত উত্তর দক্ষিণ মুখে আয়তকার মাটিতে গর্তের মধ্যে সমাধি করা হতো, এবং মৃতদেহের সঙ্গে মাটির পাত্র, খাবার, পুঁথির মালা, চুড়ি, আংটি প্রভৃতি দেওয়া হতো। হরপ্পা সভ্যতার নগরের যে বৈশিষ্ট্য সেটা যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেই আমরা দেখতে পাই যে গোটা সিটিটাকে 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লোয়ার টাউন, একটা হচ্ছে আপার টাউন। যেটা আপার টাউন সেটা ফর্টিফাইড হতো এবং লোয়ার টাউনও ফর্টিফাইড হতো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো, কিন্তু আপার টাউনটা একটু ওপরে মানে লোয়ার টাউনের থেকে একটু উঁচু হতো, যেটাকে অ্যাক্রোপলিস বলা হতো, এবং সেখানটাতে মানে মনে করা হয় যে ওই সব মানে ওই নগরের যারা একটু প্রভাবশালী ব্যক্তি তারা ওই আপার টাউনে বসবাস করতো, এটা মনে করা হয়। এবং এখানে সুপরিকল্পিত গ্রিড প্যাটার্ন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে রাস্তাগুলো কাট করতো যাতে মানে বেশি আঁকা বাঁকা রাস্তা না হয়। ঘরগুলো বাড়ি মানে পোড়া ইটের তৈরি করা হতো, এবং প্রত্যেকটা ঘরের সামনে মানে প্রপার ড্রেনেজ সিস্টেম থাকতো। অনেক জায়গাতে আমরা ডাস্টবিনের সিস্টেম বা সেফটি পিট দেখতে পাবো। শহরগুলো উঁচু সিটাডেল এবং নিচু এলাকাযুক্ত ছিল। প্রাচীন বিশ্বের অন্যতম জল নিকাশি ব্যবস্থা ছিল এই শহরের মধ্যে। প্রত্যেকটা বাড়ি কিন্তু প্রপারলি ডিজাইন করা হতো, এবং এখানে পোড়া মাটি ইউজ করা হতো, খুব ইম্পর্টেন্ট, যেখানে পোড়া ইটের তৈরি বাড়ি বানানো হতো, কাঁচা ইটের তৈরি নয়। এই যে সিটাডেল, সিটি উইদাউট সিটাডেল হচ্ছে চানহুদারো, চানহুদারোর মধ্যে কিন্তু কোনো সিটাডেল পাওয়া যায়নি। আর ধোলাভিরা যে সিটিটা ছিল সেটাকে 3টে ভাগে ভাগ করা ছিল। শিল্প এবং সংস্কৃতি, এই সভ্যতায় শিল্প এবং সংস্কৃতি ছিল উন্নত প্রযুক্তির, নান্দনিকতা এবং সুপরিকল্পিত। হরপ্পাবাসীরা কুমোরের চাকায় তৈরিতে চমৎকার চকচকে লাল এবং কালো রঙের পাত্র বানাতো, মানে এখানে কুমোরের চাকা কিন্তু ইউজের শুরু হয়েছে। এই কুমোরের চাকা এসেছিল সুমের থেকে, ঠিক আছে, সুমেরীয় সভ্যতা থেকে কুমোরের চাকা নিয়ে আসা হয়েছিল, এবং এই সভ্যতা মানুষের শান্তিপূর্ণ এবং বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। মহেঞ্জোদারো আবিষ্কার করছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর তীরে, বর্তমানে পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এছাড়া তিনি এই খনন কার্যে যুক্ত ছিলেন স্যার জন মার্শাল, স্যার মার্টিমার হুইলার, ম্যাকে, ননী গোপাল মজুমদার প্রমুখ। মহেঞ্জোদারো যে শহরটি সেটা সিন্ধু নদীর তীরে অবস্থিত, এবং এটা কিন্তু 7টা লেয়ার মানে 7টা লেয়ারে এই মহেঞ্জোদারো সাইটটা আবিষ্কৃত হয়েছে, মানে 7বার এখানে সভ্যতা গড়ে উঠেছে, আবার ধ্বংস হয়ে গেছে, আবার গড়ে উঠেছে, তো পরপর লেয়ার কিন্তু এখানে আমরা পেয়েছি। মহেঞ্জোদারোতে কি পাওয়া যায়? গ্রেট বাথ, দ্য গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার পাওয়া গেছে এখানে, এবং এই স্নানাগারের যে লাইক মেজারমেন্ট সেটাও কিন্তু খেয়াল রাখবে, 12x7x2.4, অথবা যদি ইঞ্চিসে বলা হয় তাহলে 39x23x8, এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা কিন্তু খেয়াল রাখবে। এবং ইউনেস্কো মহেঞ্জোদারোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দিয়েছে 1980 খ্রিস্টাব্দে। এখানে দাড়িওয়ালা পুরুষের মূর্তি, বিয়ার্ডেড ম্যান পাওয়া গেছে, টেরাকোটা দেবী মূর্তি পাওয়া গেছে, নিত্যরত মহিলার মূর্তি পাওয়া গেছে এই শহর থেকে, খুব ইম্পর্টেন্ট, এবং বড় লার্জ গ্র্যানারি পাওয়া গেছে। এছাড়া পশুপতি শিলমোহর, ষাঁড়ের চিহ্নযুক্ত শিল, মাটির পাত্র, গয়না এবং উন্নত নিকাশি ব্যবস্থাও আবিষ্কৃত হয়েছে। নেক্সট যে ইম্পর্টেন্ট সাইটটা রয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে সেটা হচ্ছে চানহুদারো। চানহুদারো আবিষ্কার হয় 1935 থেকে 36 সালের মধ্যে, এই সময়ে খনন কার্য চালানো হয়, এবং এখানে ননী গোপাল মজুমদার সিন্ধু নদীর তীরে অবস্থিত চানহুদারো শহরটি প্রথম এক্সকাভেট করেছিলেন, আবিষ্কার করেছিলেন, মানে এখানে তিনি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছিলেন এরকম না। যখন আমরা কোনো একটা হিস্টোরিক্যাল জায়গা আবিষ্কারের কথা বলি তার মানে সেটা তো সেখানে এক্সিস্ট করতো, এক্সকাভেট করেছিলেন, ঠিক আছে, আবিষ্কার মানে এখানে তিনি সেটাকে খনন কার্যের মাধ্যমে সেটাকে তুলে নিয়েছিলেন। বর্তমানে এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের
নবাব শাহ বর্তমানে শহীদ বেনজিরবাদ জেলার কাছে সিন্ধু নদীর পূর্ব দিকে অবস্থিত। সিন্ধু সভ্যতার এই একমাত্র শহরে কোনো সংরক্ষিত দুর্গ বা সিটাডেল ছিল না। তাহলে সিটি উইদাউট সিটাডেল হচ্ছে চানহুদারো, সিটি উইদাউট সিটাডেল চানহুদারো। এখানে কি কি পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার একটি মাত্র শহর, এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেটা বললাম সিটি উইদাউট সিটাডেল। চানহুদারো সভ্যতা একটি প্রধান শিল্প কেন্দ্র ছিল, এখানে পুঁথির তৈরি, শঙ্খের কাজ, ধাতুর কাজ, শিলমোহরের তৈরি কারখানা পাওয়া গেছে এবং এখানে অনেক পুঁথির কারখানা ছিল অনেক উন্নত মান, মানে বিটস এবং যে বিটস থেকে রিলেটেড যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ছিল। এছাড়া এখানে মাটির তৈরি খেলনা গাড়ি, তামার বড়শি, বিভিন্ন প্রসাধনী সামগ্রীরও নিদর্শন পাওয়া গেছে। এবং এখানে আরো একটা জিনিস মনে রাখবে, এখানে এমন একটা ইট পাওয়া গেছে যেখানে, যে ইটের মধ্যে, মাটির ইট পাওয়া গেছে, সেই ইটের মধ্যে একটি ছাপ রয়েছে যে একটা কুকুর একটা বিড়ালকে তাড়া করছে, আর ডগ চেজিং আ ক্যাট। এটা এই যে ইমপ্রেশনটা, সেটাও কিন্তু একটা ব্রিকের মধ্যে, একটা মানে ইটের মধ্যে পাওয়া গেছে, এটা কিন্তু খেয়াল রাখবে। এবং কুকুরের থাবার ছাপও পাওয়া গেছে, কুকুরের পায়ের ছাপ। এবং ইটের মধ্যে একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করছে, এরকম ইমপ্রেশনও পাওয়া গেছে। এরকম ইমপ্রেশনও পাওয়া গেছে। নেক্সট হচ্ছে রোপার। রোপার সাইটটাও খুব ইম্পর্টেন্ট একটা সাইট, যেটা পাঞ্জাবে অবস্থিত এবং শতদ্রু নদী বা সুতলেজ নদীর তীরে অবস্থিত। এবং এটা 1953 খ্রিস্টাব্দে ওয়াই.ডি. শর্মা এক্সকাভেট করেছিলেন। এখানে মানুষের সঙ্গে কুকুরের একসাথে কবর দেওয়া হয়েছে, এরকম পাওয়া গেছে। স্বাধীনতার পরে হরপ্পা সভ্যতার প্রথম এই সাইটটাতেই খনন কার্য করা হয়েছিল। বর্তমানে এই শহরটি রূপনগর নামে পরিচিত এবং পাথরের তৈরি ব্লেড বা ফলক, পুঁথি এবং শিলমোহর পাওয়া গেছে। এখানে মানুষের সঙ্গে কুকুরের কবর দেওয়ার নিদর্শন পাওয়া গেছে। এবং খেয়াল রাখবে, এখানে টেরাকোটার তৈরি ব্লেডও পাওয়া গেছে, ঠিক আছে? টেরাকোটা মানে মাটির তৈরি ব্লেড পাওয়া গেছে এবং কিছু কপারের তৈরি হাতিয়ারও কিন্তু এখানে পাওয়া গেছে। রোপারে কিন্তু কপারের তৈরি হাতিয়ারও পাওয়া গেছে। কপার মানে তামার তৈরি হাতিয়ার। নেক্সট হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো চুড়ি, কালো ব্যাঙ্গলস, ঠিক আছে? কালীবঙ্গান যে সাইটটি, সেই কালীবঙ্গান সাইটটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত ছিল এবং এটাও কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছিল, কারণ এখানে ব্যাঙ্গেল ফ্যাক্টরি ছিল, ঠিক আছে? কালীবঙ্গানে ব্যাঙ্গেল ফ্যাক্টরি ছিল। এবং এটা 1953 খ্রিস্টাব্দে আনন্দমোহন ঘোষ প্রথমে এই স্থানটি শনাক্ত করেন এবং পরবর্তী ক্ষেত্রে বিবি লাল এবং বি.কে. থাপার 1960s এখানে খনন কার্য চালান। এই শহরটি রাজস্থানের হনুমানগড় জেলার পিলিবাঙ্গা, যা শুকিয়ে যাওয়া ঘরঘরা নদীর তীরে অবস্থিত। মানে ঘরঘরা নদীটা এখানে এখন বর্তমানে শুকিয়ে গেছে, সেই টাইমে নিশ্চয়ই ঘরঘরা নদীতে প্রচুর জল ছিল, যার জন্যই সেখানে এই সাইটটা গড়ে উঠেছিল। বিশ্বের প্রাচীনতম চাষ করা বা নাঙল দেওয়া জমির প্রমাণ এখানে পাওয়া গেছে, মানে প্লাউডেড ফিল্ড, যেখানে হাল করা হয়েছে জমিতে। এবং 7টি যজ্ঞের বেদি বা অগ্নিকুণ্ড পাওয়া গেছে, যেখান থেকে মনে করা যায় যে এই শহরে বসবাসকারী মানুষজন হয়তো অগ্নি দেবতাকে পুজো করত। যখন আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ পড়ছিলাম, তখন সেখানে দেখেছি যে মাদার গডেসকে পুজো করা হতো বা পশুপতিকে পুজো করা হতো। মেল গড ছিল হচ্ছে পশুপতি এবং মাদার গডেসকেও অনেক জায়গায় পুজো করা হয়েছে। ইউনিকর্নকে এখানে একটা হোলি সিম্বল হিসেবে দেখতে পাওয়া যায়, অনেক জায়গায় অনেক সিল পাওয়া যায়, কিন্তু কোথাও খুব স্পষ্ট ক্লিয়ার এরকম এভিডেন্স নেই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষজন নেচারকে পুজো করতো, যেটা আমরা বৈদিক যুগে গিয়ে দেখতে পাবো বা অন্যান্য সভ্যতাতেও দেখতে পাওয়া যায় যে সেখানে সূর্যের দেবতা, বায়ুর দেবতা। আমরা যদি গ্রিক মাইথোলজি দেখি, সেখানেও প্রচুর এরকম দেবতা পাই, কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যে তারা প্রকৃতিকে খুব বড় সড়ো করে পুজো করতে, এরকম কিন্তু খুব বেশি প্রমাণ বা খুব বেশি তত্ত্ব আমরা পাই না। তো এখানে 7টা বেদিযুক্ত ফায়ার অল্টার পাওয়া গেছে, অগ্নিকুণ্ড পাওয়া গেছিল, যেখান থেকে ধারণা করা যেতে পারে যে সেখানকার মানুষজন হয়তো বা অগ্নি দেবতার পুজো করত। এখানে উটের হাড় পাওয়া গেছে এবং এই অঞ্চলে উটের অস্তিত্ব ছিল বলে ধারণা করা হয়। এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি জাতীয় গুরুত্বের প্রাচীন স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষিত রয়েছে। 1954 খ্রিস্টাব্দে রঘুনাথ রাও বা স্যার এস.আর. রাও ভারতের গুজরাটের আমেদাবাদের
ভোগাবা বা অনেক জায়গায় এটা ভোগা নদীও লেখা থাকে, ভোগা নদীর তীরে এই সাইটটি আবিষ্কার করেন এবং এটি সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর নগরী ছিল, মানে একমাত্র গুরুত্বপূর্ণ বলতে পারি, কিন্তু একমাত্র বন্দর নগরী নয়, ঠিক আছে। এছাড়াও কিন্তু আরো বন্দর কিন্তু সিন্ধু সভ্যতায় ছিল, কিন্তু এটা মেজর একটা পোর্ট সিটি ছিল। হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে এখানে ডক ইয়ার্ডের অস্তিত্ব পাওয়া গেছিল এই জায়গাতে। মেসোপটেমিয়া, মিশর এবং পারস্যের সঙ্গে বাণিজ্য চলতো এবং প্রচুর পরিমাণে এখানে সিলমোহর পাওয়া যায়, যার মধ্যে 213টি সিলমোহর পাওয়া গেছিল, যেগুলো মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে বাণিজ্যের ইঙ্গিত পাওয়া যায়। সিন্ধু সভ্যতার সময় লোথালে ধানের চাষের প্রাথমিক নিদর্শনও পাওয়া গেছিল, রাইস হাস্ক পাওয়া গেছিল। সেকেন্ড সিটি, মানে এটা হচ্ছে দ্বিতীয় সিটি যেখানে মানে ধান চাষের প্রমাণ পাওয়া গেছিল আফটার রংপুর। এছাড়া রংপুরেও ধান চাষের নিদর্শন পাওয়া গেছিল। রংপুরে কিন্তু গুজরাটে অবস্থিত এবং এটা হচ্ছে মাদার রিভারের সাইডে অবস্থিত। এবং রংপুর কিন্তু ম্যাচিওর হরপ্পান সাইট, মানে যখন হরপ্পা সভ্যতা যে আমরা 3টে পার্ট দেখলাম না, 3টে সময়কাল দেখলাম, তার মধ্যে ম্যাচিওর হরপ্পান সাইট হচ্ছে একটা রংপুর। আচ্ছা, লোথালে যেরকম ইম্পর্টেন্ট বন্দর নগরী ছিল, এখানে কিন্তু টেরাকোটার তৈরি শিপ দেখতে পাওয়া গেছিল, এখান থেকে ফাইন্ড করা গেছিল। এখানে মেসোপটেমিয়ার সিল, পার্সিয়ান সিল এগুলো পাওয়া গেছিল এবং বিটস মেকিং ফ্যাক্টরি, যে পুঁথি তৈরি করার যে ফ্যাক্টরি, সেটাও কিন্তু এখানে পাওয়া গেছিল। এরপর হচ্ছে রাখিগাড়ি, খুব ইম্পর্টেন্ট সাইট, কারণ এটা হচ্ছে সব থেকে বড় সাইট, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সব থেকে লার্জেস্ট সাইট হচ্ছে রাখিগাড়ি। প্রায় 550 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই রাখিগাড়ি এবং এটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সব থেকে বড় সাইট ছিল। 1963 খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রত্নতাত্ত্বিকদের দ্বারা এটি আবিষ্কৃত হয়েছিল এবং হরিয়ানার হিসার জেলায় এটি সরস্বতী নদী বা ঘাগর হারকা নদীর উপত্যকায় অবস্থিত ছিল। এটি একটি পরিকল্পিত শহর, পোড়া ইটের তৈরি নিকাশি ব্যবস্থা ছিল, শিলমোহর পাওয়া গেছে, পোড়া মাটির পাত্র পাওয়া গেছে, গয়না পাওয়া গেছে, মানে প্রত্যেকটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যেরকমটা আমরা পেয়ে থাকি সেরকম সব নিদর্শনই কিন্তু এই জায়গাটাতে পাওয়া গেছে। এবং এখানে একটা ওই ডান্সিং গার্লের মতো সিমিলার পোজের কিন্তু একটা মূর্তিও পাওয়া গেছিল এই জায়গাটা থেকে। এবং এখানে অ্যানিমাল স্যাক্রিফাইস করা, মানে বলি দেওয়ার ইমপ্রেশন ইটের মধ্যে দেখতে পাওয়া গেছে। এর পরের সাইড হচ্ছে সুরকোটডা বা সুরকোটাডা, অনেক জায়গায় সুরকোটাডাও লেখা থাকে। ইংলিশের স্পেলিংটা যদি দেখো SURKOTDA, তাহলে সুরকোটডা। আবিষ্কার করেন জেপি জোশি ইন দ্য ইয়ার অফ 1964 এবং এটি গুজরাটের কাছে কচ্ছ জেলায় অবস্থিত। এই শহরে ঘোড়ার হাড় পাওয়া গেছে, ঘোড়ার একটা বোন পাওয়া গেছে, যেখান থেকে কিন্তু এটাতে কোনো কনক্লুশনে আসা যাবে না যে সেই সময় ঘোড়ার একটা ব্যাপক ব্যবহার ছিল। যদি তা হতো তাহলে প্রচুর জায়গা থেকে ঘোড়ার হাড় পাওয়া যেত। এখানে জাস্ট একটা বা দুটো বোন পাওয়া গেছিল, গোটা ঘোড়ার কিন্তু রিমেনিংটাও পাওয়া যায়নি। এটি একটি দুর্গযুক্ত এলাকা এবং নগরীর অবশিষ্ট পাওয়া গেছে এবং এখানে মানুষের দেহাবশেষের সঙ্গে মৃৎপাত্র কবর দেওয়ার প্রথা ছিল। ধোলাভেরা খুব ইম্পর্টেন্ট সাইট। এই ধোলাভেরার নাম আসলে মনে রাখবে যে এটা 3টে পার্টে ডিভাইড ছিল এবং এখানে বড় গ্রেট ওয়াটার রিজার্ভার ছিল, ঠিক আছে। এবং এটা 1967-68 খ্রিস্টাব্দে জেপি যোশী বা জগৎপতি যোশী আবিষ্কার করেন। অনেক জায়গায় জেপি যোশী লেখা থাকবে, কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত এবং ভাচাও তালুকের খরিদবেট দ্বীপে অবস্থিত ছিল। এই শহরটি 3টে ভাগে বিভক্ত ছিল, সিটাডেল, মিডল টাউন এবং লোয়ার টাউন। একমাত্র সাইট যেখানে 3টে পার্ট ছিল নগরের এবং এখানে কিন্তু একটা গ্রেট ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে। ধোলাভিরা হরপ্পা এবং সিন্ধু সভ্যতায় শহরটি কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত ছিল। 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় এটা এবং এখানে একটি বিশাল জলাধর এবং সাইনবোর্ড এবং পাথরের পোড়ামাটির তৈরি নানা রকম শিল্পকর্ম দেখতে পাওয়া যায়। এখানে খেয়াল রাখবে যে পোড়ামাটির সাথে সাথে এখানে কিন্তু স্যান্ডস্টোন মানে বেলে পাথরেরও ইউজ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বেলে পাথরের ইউজও দেখতে পাওয়া যায়। এবার আসছে সিন্ধু সভ্যতার পতনের কারণ। 1900 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে এর পতন শুরু হয়, মূলত জলবায়ুর পরিবর্তন, নদীর গতিপথের পরিবর্তন, বন্যা, মহামারী বা আর্যদের আক্রমণ একাধিক এর পতনের কারণ হতে পারে। সরস্বতী নদী শুকিয়ে যাওয়ায় কৃষিকার্যের প্রবল প্রভাব পড়ে, যার ফলে তারা আস্তে আস্তে অন্যান্য জায়গায় সেটেলড হতে থাকে এবং সিন্ধু সভ্যতার যে নগরকেন্দ্রিক একটা বড় সভ্যতা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা পতন হয়ে যায়।
পরবর্তী ক্ষেত্রে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন হয়ে পড়াতেও অর্থনৈতিক সংকট দেখা গেছিল এবং যার ফলে তারা আরো বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারপরে আস্তে আস্তে যখন আর্যদের আবির্ভাব হচ্ছে, বৈদিক যুগ শুরু হচ্ছে, তখন তো আবার তার হিস্ট্রিটা অন্যদিকেই চলে যাচ্ছে। এটা মাথায় রাখবে যে সিন্ধু সভ্যতা ছিল একটা নগর কেন্দ্রিক সভ্যতা, কিন্তু যখন আমরা বৈদিক যুগ পড়ছি বা পরবর্তী বৈদিক যুগ দেখছি তখন কিন্তু আবার সেটা একটা গ্রামীণ সভ্যতা ছিল। তখন কিন্তু এরকম প্ল্যান সিটি আর্ট তৈরি হয়নি। আবার যখন ষোড়শ মহাজন পদ হবে, যখন রাজা মানে মগধদের উত্থান ঘটবে, চারিদিকে বিভিন্ন ছোট ছোট জায়গাগুলো একসাথে কনসলিডেটেড হয়ে বড় জায়গা তৈরি করবে, মানে রাজা প্রজা এরকম সিস্টেম যখন থেকে আবার চালু হবে, তখন আবার আস্তে আস্তে আর্কিটেকচার গুলো গড়ে উঠবে। কিন্তু তার মাঝখানে যে পিরিয়ডটা যখন আর্যরা আসছে, যেই টাইম পিরিয়ডটাতে বৈদিক যুগ দেখতে পাচ্ছি, সেই টাইমে কিন্তু গ্রাম কেন্দ্রিক সভ্যতাই ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি বলে দিই তোমাদেরকে, লিখছি না, জাস্ট একটুখানি বলছি ইনফরমেশন, যেটা হচ্ছে হরপ্পা সভ্যতার সঙ্গে তৎকালীন সমসাময়িক যে ইজিপশিয়ান বা মেসোপটেমিয়ান সভ্যতা ছিল তাদের মধ্যে পার্থক্য কি কি ছিল। হরপ্পা সভ্যতায় ছিল প্ল্যান টাউন, একদম প্রপার লোয়ার টাউন, আপার টাউন, সিটাডেল, প্রত্যেকটা রাস্তা 90 ডিগ্রিতে ক্রস করছে, একদম প্রপার মডার্ন ডেতে যেরকম ভাবে টাউন প্ল্যানিং হয় সেই সময় দাঁড়িয়েও কিন্তু তৎকালীন সময়ের সাপেক্ষে ভীষণ উন্নত একটা প্ল্যান টাউন ছিল হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার নগরগুলোতে। কিন্তু ইজিপশিয়ান সিভিলাইজেশন বা মেসোপটেমিয়ান সিভিলাইজেশনে কিন্তু এতটা প্ল্যান টাউন ছিল না, সেগুলো আনপ্ল্যান টাউন ছিল। মানে সেখানে একটা নদী আছে, একটা সভ্যতা গড়ে উঠেছে, আস্তে আস্তে মানুষ এসছে, সভ্যতা ফ্লারিশ হয়েছে, কিন্তু সেটা এতটা প্ল্যান টাউন ছিল না। এবং এই হরপ্পা সভ্যতাতে যে মৃৎশিল্পগুলোর নিদর্শন পাওয়া গেছে সেগুলো বেশ ইউনিক ছিল, ইউনিক পটারি এবং সিল পাওয়া গেছে, কিন্তু ইজিপশিয়ান সভ্যতায় সেরকম ইউনিক পটারির নিদর্শন আমরা দেখতে পাই না। এবং হরপ্পা সভ্যতায় যে স্ক্রিপ্ট সেটা হচ্ছে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, মানে ছবির আকারে স্ক্রিপ্ট লেখা হয়েছে, এবং ইজিপশিয়ানের যে স্ক্রিপ্ট সেটা কিন্তু এরকম পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট ছিল না। এবং হরপ্পা সভ্যতার স্ক্রিপ্ট এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু ইজিপশিয়ান বা মেসোপটেমিয়ানের যে স্ক্রিপ্ট ছিল সেই স্ক্রিপ্টগুলো কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। এবং হরপ্পা সভ্যতার এরিয়াটা ছিল অনেক বড়, যদি আমরা ইজিপশিয়ান বা মেসোপটেমিয়ার সভ্যতার সঙ্গে কম্পেয়ার করি। হরপ্পা সভ্যতায় যে ঘরগুলো তৈরি হতো, যে নগরটা তৈরি হতো, সেগুলো পোড়া ইটের তৈরি ছিল। এবং যদি আমরা ইজিপশিয়ান সভ্যতা দেখি তাহলে সেখানে শুকনো ইট বা ড্রাইড ব্রিকের ইউজেস হতো, এবং মেসোপটেমিয়াতে ব্যাকড ব্রিকের ইউজ হতো, ঠিক আছে। এবং যেটা আমি একটু আগেও বলছিলাম যে হরপ্পা সভ্যতার যে রিলিজিয়াস ভিউ ছিল, এখানে কিন্তু কোনো প্রপার যে ওয়ার্শিপের একটা জায়গা সেটা কিন্তু ফাউন্ড করা যায়নি। আমরা ধরে নিই যে গ্রেট গ্যানারি ছিল বা ফায়ার অল্টার পাওয়া গেছে, সেখানে হয়তো ওয়ার্শিপ করতো, কিন্তু প্রত্যেকটা সভ্যতাতে তো একটা ওয়ার্শিপের জায়গা বা যেখানে সাধনা করছে মানুষ গিয়ে, সেরকম কিন্তু কোনো মানে একটা কনসেন্ট্রেটেড ভাবে কোনো জায়গাতে বা একটা সিটির মধ্যে একটা পার্টিকুলার বিল্ডিং রয়েছে যেখানে পুজো করা হচ্ছে, এরকম কিন্তু কোনো প্রপার নিদর্শন আমরা পাইনি। কিন্তু যেটা ইজিপশিয়ান বা মেসোপটেমিয়াতে পাওয়া গেছিল, এটা কিন্তু ডিফারেন্স বিটুইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা এবং তার সঙ্গে তৎকালীন সমসাময়িক যে ইজিপশিয়ান বা মেসোপটেমিয়ান সিভিলাইজেশন ছিল তাদের মধ্যে। তো এবার কোয়েশ্চেন অ্যান্সারে ঢোকা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন অপশন এ সঠিক উত্তর দয়ারাম সাহানি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো শহরটি আবিষ্কার করেছিলেন। এবং জা ফ্রাসোয়া জারিস ইনি হচ্ছেন মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। মেহেরগড় কিন্তু হরপ্পা সভ্যতারও আগেকার সভ্যতা, ঠিক আছে। মেহেরগড় কিন্তু হরপ্পা সভ্যতারও আগেরকার সভ্যতা, এবং এই মেহেরগড় সভ্যতাতে কিন্তু প্রথম এগ্রিকালচারের নিদর্শন পাওয়া যায়। মহেঞ্জোদারো কত সালে আবিষ্কার হয়েছিল? মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল 1922 খ্রিস্টাব্দে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। সিন্ধু সভ্যতার কোথায় দাড়িওয়ালা পুরুষের মূর্তির খোঁজ পাওয়া গেছে? বিয়ার্ডেড ম্যানের খোঁজ পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার কোন শহর কর্কটক্রান্তি রেখার উপর দিয়ে গেছে? ধোলাভিরা, যেটা 3টে ভাগে ভাগ ছিল, এবং গ্রেট ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার কোথায় নিত্যরত মহিলার মূর্তি পাওয়া গেছে? নিত্যরত মহিলার মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, ডান্সিং গার্ল, ঠিক আছে। কোন শহরে উটের হাড় পাওয়া গেছে? উটের হাড় পাওয়া গেছে কালীবঙ্গানে। হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি প্রধানত কিসের তৈরি ছিল? লোহা, গ্রানাইট, তামা নাকি সিয়াটাইট? সঠিক উত্তর হচ্ছে এখানে সিয়াটাইট, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবং এই সিয়াটাইট হচ্ছে একটা সফট স্টোন, ঠিক আছে, এবং সিলের মধ্যে আমরা ইউনিকর্নের ইমপ্রেশন দেখতে পাবো বা আরো অন্যান্য কিছু পশুরও ইমপ্রেশন দেখতে পাওয়া যায়। হরপ্পা শব্দের অর্থ কি? হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পশুপতির খাদ্য, এবং মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা মানে কোন সাইট আবিষ্কার হওয়ার আগে একটা সিল, হরপ্পা সভ্যতার একটা সিল আবিষ্কৃত হয়েছিল, যেটা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম।
হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে কোথায় ডকইয়ার্ডের অস্তিত্ব পাওয়া গেছিল? লোথালে পাওয়া গেছিল। এবং এই মান্ডা হচ্ছে একদম নর্থ ইস্ট সাইড ছিল। সিন্ধু সভ্যতার অগ্নিকুণ্ড বা অগ্নি পুজোর প্রমাণ কোথায় পাওয়া গেছে? অগ্নিকুণ্ড পাওয়া গেছিল কালীবঙ্গানে, ফায়ার অল্টার, এবং এখানে ব্যাঙ্গেল ফ্যাক্টরি পাওয়া গেছিল। মেগালিথ কথার অর্থ কি? মেগালিথ কথার অর্থ হচ্ছে বড় পাথরের খণ্ড। সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার হাড় পাওয়া গেছিল? ঘোড়ার হাড় পাওয়া গেছিল সুরকোট্টাতে। হরপ্পা সভ্যতার প্রাচীন শহর ধোলাভিরা 2021 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। বর্তমানে এই শহরটি কোথায় অবস্থিত? বর্তমানে এই শহরটি অবস্থিত গুজরাটে। সিন্ধু সভ্যতার বাড়ি তৈরির জন্য সাধারণত কি ব্যবহার হতো? পোড়া ইট ব্যবহার হতো, এবং তৎকালীন সময়ের যে অন্যান্য সভ্যতা সেখানে কিন্তু শুকনো ইট বা ড্রাইড ইট ব্যবহার হতো। সিন্ধু সভ্যতার রাখিগাড়ি শহরটি বর্তমানে কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত, এবং রাখিগাড়ি হচ্ছে সব থেকে বড় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট। সিন্ধু সভ্যতায় কোথায় পুরনো চুরির কারখানা পাওয়া গেছে? কালীবঙ্গানে পাওয়া গেছে। প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করা হয় কোন সভ্যতা থেকে? সিন্ধু সভ্যতা থেকে। সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর নগরী কোথায় ছিল? যদি এই অপশনগুলোর মধ্যে দেখি তাহলে অবশ্যই লোথাল। লোথাল ছাড়াও কিন্তু সিন্ধু সভ্যতায় আরো কিছু পোর্ট ছিল, যেমন হচ্ছে বালাকোট, সুতকাজেন্ডার, কুন্তাসি, এগুলো কিন্তু পোর্ট সিটি ছিল। ঠিক আছে। সিন্ধু সভ্যতায় কোন দেবতার আরাধনা করা হতো? পশুপতির আরাধনা করা হতো। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? তামা, ব্রোঞ্জ, লোহা, পিতল। লোহার ব্যবহার জানতো না, কারণ লোহার তখন আবিষ্কার হয়নি। তো 20 কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম, তার সাথে পুরো থিওরি পড়লাম। ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পিডিএফ এর জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো, যেখান থেকে তোমরা পেড পিডিএফ পেয়ে যাবে। গোটা জিকে জিএস মাস্টার ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পেড পিডিএফ তোমরা পেয়ে যাবে ডিজিটাল ক্লাস নোট হিসেবে, আর ফ্রি পিডিএফ তো আমাদের টেলিগ্রাম সেকশনে আপলোড হবে। এছাড়া যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে দুটো চ্যানেল, একটা জিকে জিএস বাই রোহিত, যেখানে তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ, এখানে জিএস এর সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হবে, এবং নোমানি ক্লাসেস, যেখানে সায়েন্সের সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হবে। বোথ এই দুটো চ্যানেল তোমরা ফলো করতে পারো, যাতে তোমাদের জিকে এর পার্টে, মানে জিএস জেনারেল সায়েন্সও জিএস এর মধ্যেই পড়ছে, তো এই দুটো পার্টি তোমাদের ভালোভাবে কভার হয়ে যায়। দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো পার্টিকুলার টপিকের ডিমান্ড থাকে, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।